আমি প্রথমেই 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে শোক সন্তপ্ত পরিবার আছে তাদের প্রতি গভীর সমবেদনা এবং যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি যেমনটা বলেছিলেন, আমাদের বাংলাদেশের একজন বরেণ্য রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমর, তিনি কিছুদিন আগে মানে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা মন্তব্য করেছিলেন যে আমরা মোটা দাগে বাংলাদেশের মানুষ 5টা গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থানের কথা আমরা বিবেচনা করি। একটা হচ্ছে 1952 সালের যে ছাত্র জনতার যে রাষ্ট্রভাষাকে কেন্দ্র করে অভ্যুত্থান এটি, এবং পরবর্তীতে আমরা 66 সালে আমরা দেখেছি আইয়ুব বিরোধী শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং স্বাধীনতা পরবর্তী সময়ে 1990 সালের যে এরশাদ বিরোধী আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল। তাছাড়া 2007 সালেও কিন্তু এক ধরনের বাংলাদেশে একটা মানে যে সামরিক প্রভাবিত বা মানে সামরিক তন্ত্রের প্রভাবিত যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার বিরুদ্ধেও কিন্তু একটা ছাত্র জনতার আন্দোলন হয়েছিল। এই আন্দোলনগুলো যদি আমরা দেখি ব্যাপ্তির দিকে, জনসম্পৃক্ততার কথা বিবেচনা করি, আহত নিহত হওয়ার সংখ্যা যদি আমরা বিবেচনা করি, তাহলে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান হচ্ছে 2024 সালে যে গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থান বৈশিষ্ট্যগত দিক থেকেও কিন্তু একটু ভিন্ন রকমের। আমরা বাংলাদেশের গণ অভ্যুত্থানগুলোর চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখব যে এই সমস্ত গণ অভ্যুত্থানে প্রধানত মুখ্য ভূমিকা পালন করে মধ্যবিত্ত শ্রেণী, এবং মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করে, তারা এটার সাথে থাকে। এবং এটি হচ্ছে ইতিহাসেরও একটা ট্রেন্ড যে সমাজ পরিবর্তনে সবসময় মধ্যবিত্তরা নেতৃত্ব দেয়, তাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকে। কিন্তু এই বছরের যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানে আমরা দেখলাম সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সমাজে তুলনামূলকভাবে সুবিধাভোগী হিসাবে যারা পরিচিত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, তারাও কিন্তু এই আন্দোলনে সমভাবে অংশগ্রহণ করেছে। আরেকটা জিনিস হলো, এই আন্দোলনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সর্বস্তরের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এবং রাজনৈতিক দলের বাইরে সাধারণ মানুষের যে জনসম্পৃক্ততা, আমরা এর আগে এত ব্যাপক মাত্রায় কোনো আন্দোলনে দেখিনি। তো সেই হিসাবে আমি বদরুদ্দিন ওমরের সাথে সম্পূর্ণ একমত যে তিনি যেটাকে বলেছেন যে আমাদের এই ভূখণ্ডে যে 5টি বড় গণ অভ্যুত্থান হয়েছে, এর মধ্যে এটি ছিল বৈশিষ্ট্যগত দিক থেকে সবচেয়ে ব্যাপক এবং আহত নিহতর দিক থেকেও সবচেয়ে বেশি এবং জনসম্পৃক্ততার দিক থেকেও। এবং এর ফলেই কিন্তু বাংলাদেশে গত 15 বছর ধরে যে একটা স্বৈরাচারী সরকার, চরম কর্তৃত্ববাদী ফেসিস্ট সরকার বাংলাদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই সরকারের পতন হয়েছে। শুধু তাই না, আরেকটা নজিরবিহীন ঘটনা হলো যে দুর্দান্ত প্রতাপের সাথে যে প্রধানমন্ত্রী আমাদেরকে শাসন শোষণ করেছেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন এবং তার নেতাকর্মীদের কাউকে না জানিয়ে তিনি সবাইকে বিপদগ্রস্ত অবস্থায় তিনি নিজের জীবন নিয়ে তিনি এই দেশ থেকে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন। এটাও কিন্তু এই যে গণ অভ্যুত্থানের এটা একটা বড়, যে শুধুমাত্র ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের পতন হয়নি, সরকার প্রধান নিজের জীবন রক্ষা করার জন্য তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। এই যে গণ অভ্যুত্থানটা, এটি জুলাই মাসে শুরু হয়েছে, আগস্ট মাসের 5 তারিখে এটা চূড়ান্ত পরিণতি লাভ করেছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস মানে মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট রচিত হয়েছে কিন্তু 15 বছর ধরে। গত 15 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমরা 2014 সাল থেকেই দেখেছি যে মানুষের যে সমস্ত অধিকারগুলো আছে, এর মধ্যে একটা হলো যে তাদের মত প্রকাশের স্বাধীনতা, কতগুলো তো মানুষের মৌলিক অধিকারের মধ্যে আছে, গণতন্ত্র সেটা হরণ করা, তারপরে মানুষের বাক স্বাধীনতা, আর সাথে সাথে মানুষের ভোটাধিকার হরণ করা, সেই বিষয়গুলো তো আছেই। তদুপরি আমরা এই গত 15 বছরে দেশের আমরা দৃশ্যমান কিছু বড় বড় উন্নয়ন লক্ষ্য করেছি, কিন্তু উন্নয়নের সাথে সাথে আমাদের দেশের যে বিপুল অর্থ যে বিদেশে পাচার থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ পঞ্জীভূতকরণের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যে অচল অবস্থাটা তৈরি হয়েছে, সেটার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি সহ অন্যান্য নানা কারণে
সাধারণ মানুষের জনজীবনও কিন্তু চরমভাবে ব্যাহত হয়েছে। মামলা, হামলা, খুন, গুম, অর্থাৎ এই দেশের প্রত্যেকটা মানুষ এই স্বৈরাচারী সরকার দ্বারা কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর সিংহভাগ যারা, সেই প্রান্তিক জনগোষ্ঠী তাদের দৈনন্দিন জীবনযাত্রা যে একটা কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। আর যারা এই সরকারের সহযোগী শক্তি বা তারা দোসর, চোখের সামনে তারা রাতারাতি যে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে, সব কিছুতে এই মানুষের মনে এই সরকারের প্রতি একটা চরম ক্ষোভ তৈরি হয়েছিল। তারা এই ক্ষোভটা প্রকাশ করার জন্য একটা যথাযথ প্ল্যাটফর্ম তারা খুঁজে পাচ্ছিল না। এই ছাত্র জনতার যে, বিশেষ করে ছাত্র সমাজের এই কোটা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা, সেই আন্দোলনটাকে এই অবস্থায় তারা একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছে। ফলে তাদের এই যে ছাত্রদের ন্যায্য দাবির প্রতি রাষ্ট্রযন্ত্রের বা সরকারের যে উপেক্ষা, তাদের যে তাচ্ছিল্য, তাদের যে মানে রাজাকার হিসাবে তাদেরকে সেটি এই সাধারণ মানুষকেও কিন্তু আহত করেছে। আর যে ছাত্ররা, সেই ছাত্রদের নিরাপত্তার জন্য যখন আবু সাইদের গুলি লেগেছে, তখন কিন্তু তার অভিভাবকরাও তার সন্তানকে নিয়ে একই সাথে তারা রাজপথে নেমে এসেছে। আমি এক কথায় বলতে চাই যে এই আন্দোলনটা ছাত্ররা তাদের একটা কোটা বৈষম্যের নিয়ে শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে ছাত্ররাও কিন্তু তাদের এই অবস্থার মধ্যে আর ছিলেন না। সরকারের 15 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধেও তারা কিন্তু কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হলে তাদের যে জীবনযাত্রাটা কঠিন হয়ে গিয়েছিল, সেখানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের যে দুঃসহ নির্যাতন, নিপীড়ন, সেইগুলো তাদেরকে যেভাবে ক্ষুব্ধ করেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটানোর জন্য সবাই কিন্তু একযোগে এই আন্দোলনে নেমে গেছে। ফলে এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে শুরু হলেও সেটা পরবর্তীতে সমাজের সর্বস্তর, এক কথায় বলতে গেলে আপামর জনগোষ্ঠীর দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছেন এবং শেষ পর্যন্ত এটি এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং সেটি হচ্ছে স্বৈরশাসনের নাগপাশ থেকে দেশকে মুক্ত করার আন্দোলন। প্রায় 20 বছর ধরে এই সরকার প্রতিষ্ঠার আগ থেকেই, পতিত সরকার যেটা স্বৈরাচার, এর আগ থেকেই আমি গণমাধ্যমে কথা বলার একটা সুযোগ আমার হয়েছে এবং সেই গণমাধ্যমে কথা বলার সুযোগটা নিয়ে আমি দেশের যে স্বৈরশাসক, পতিত স্বৈরশাসক, তাদের যে গণতন্ত্র হরণ, অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, লোটপাট, খুন, প্রতিপক্ষ রাজনৈতিক, এগুলোর বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে কথা বলার চেষ্টা করেছি সীমিত সামর্থ্যের মধ্যে। সীমিত সামর্থ্য এই বলতে যে আমরা জানি যে সংবাদ মাধ্যমগুলোর মধ্যে এক ধরনের সেন্সরশিপ ছিল। সেই সেন্সরশিপের কারণে তারাও আমাদের কথাগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারেননি, ফলে তারাও এক ধরনের শঙ্কার মধ্যে থাকতেন। তারপরেও কিন্তু আমরা কথা বলেছি রাজপথে এই স্বৈর শাসনের বিরুদ্ধে। যে সমস্ত আন্দোলন, সাম্প্রতিক 2024-এর আন্দোলন সহ আমরা সমস্ত আন্দোলনগুলোতে আমাদের নিজেদের জায়গা থেকে আমরা অংশগ্রহণের সুযোগ চেষ্টা করেছি। এটার একটা মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা রাষ্ট্র কাঠামো, সরকার প্রতিষ্ঠা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা, এমন একটা সরকার প্রতিষ্ঠা যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এবং সেই সূত্রে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। এবং একটা গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হয়, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এইটার প্রভাব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ে এবং দেশের সামগ্রিক ব্যবস্থাপনার উপর এটা পড়ে। এবং আমরা যেহেতু শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে আমাদের কাজ এবং এটাকেই আমরা আমাদের দ্বিতীয় পরিবার বলে আমরা মনে করি, সেই জন্য আমরা সবসময় চেয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলুক। বিশ্ববিদ্যালয়গুলোর যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা, সেইখানে জ্ঞান চর্চা, গবেষণার দ্বারটা নির্মোহভাবে করার বা নির্বিঘ্নে করার একটা কাজ হোক। বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা বিবেচনা করি যে এগুলো হলো মুক্ত বুদ্ধি চর্চার লালন ক্ষেত্র, কিন্তু বিগত 15 বছরে আমরা এমনভাবে একদলীয় একটা ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে মুক্ত বুদ্ধি চর্চার, মুক্ত স্বাধীনভাবে কথা বলারও কোনো সুযোগ ছিল না। আমাদের কাছে উপরে সবসময় একটা খড়গ চেপে বসেছিল। তো সেই রকম একটা অবস্থার মধ্যে এটি হয়েছে। আমরা মনে করি এই সুযোগটা নিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকেও আমরা শুরু থেকে অভিনন্দন জানিয়েছি। আমরা সদিচ্ছা ব্যক্ত করেছি যে এই সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমরা সবসময় তাদেরকে ইতিবাচক কর্মকাণ্ডকে আমরা সমর্থন দিব। তো এখন একটা সুযোগ আসছে এবং শিক্ষার্থীদেরও একটা দাবি যে রাষ্ট্রটাকেও মেরামত করতে হবে। এই রাষ্ট্র মেরামত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ থাকবে,
কেননা রাষ্ট্র এবং সরকার পরিচালনা সহ সামগ্রিক রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমরা কিন্তু একটা মানব সম্পদ সরবরাহ করে থাকি। তো এইরকম একটা অবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সংকটটি তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে গত 15 বছর ধরে কিন্তু আমরা দেখছি যে পরীক্ষা নিরীক্ষা, একটার পর একটা কারিকুলাম, এইটা একটা না যেতেই আরেকটা, এগুলো করেও কিন্তু একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা ইতিমধ্যে আশাবাদী হয়েছি, যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি কেমব্রিজ থেকে পড়াশোনা করা, অত্যন্ত খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ। তো তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে চলমান যে মানে বাংলাদেশের জন্য অনুপযোগী কারিকুলাম, সেটা বাতিল করা হবে এবং পুরনো কারিকুলামকে পরিমার্জনের মাধ্যমে জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত করে করা হবে। সেটা আমরা সমর্থন করি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতেও আমাদের যে কারিকুলাম থেকে শুরু করে আমাদের পাঠদান এবং শিক্ষকদের জবাবদিহিতা, ছাত্রদের একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ, সেইগুলো যে নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্ব নেবেন তাদের কাছেও কিন্তু আমাদের এটা প্রত্যাশা থাকবে যে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্তবুদ্ধির চর্চার লালন ক্ষেত্র করতে হবে। হলগুলোতে কোনো গেস্ট রুম কালচার থাকবে না। মেধাবী শিক্ষার্থীরাই তাদের মেধার ভিত্তিতে হলগুলোতে সিট বরাদ্দ পাবে এবং তাদের মাথার উপরে কেউ খবরদারি করবে না। এবং হল প্রশাসনে যারা দায়িত্ব পালন করবেন, প্রভোস্টরা, তারা সকল শ্রেণীর অভিভাবক, সকল ছাত্রদের অভিভাবক হবেন, কোনো গোষ্ঠীর স্বার্থের প্রতিনিধিত্ব তারা করবেন না। এইরকম একটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই এবং এই লক্ষ্যে আমরা কাজ করব এবং যারা প্রশাসনে দায়িত্ব পালন করবেন তাদেরও সেই কাজটি যেন তারা করতে বাধ্য হন, সেই হিসাবে ছাত্রদের সাথে আমরাও একই জায়গায় থেকে আমরা কাজ করব।